ভবানীবাবু চলিয়া গেলেন। আমরাও বাহির হইয়া আসিলাম থানা হইতে। ব্যোমকেশ বলিল, এত দূর যখন আসিয়াছি, চলো বাঘের আখড়া দেখি যাই। এখন কি কারুর দেখা পাবে? দেখাই যাক না। আর কেউ না থাকুক, বাঘ মশাই নিশ্চয়ই গুহায় আছেন। বাঘ কিন্তু গুহায় নাই। গিয়া দেখিলাম দরজায় তালা লাগানো। একজন ভৃত্য শ্রেণীর লোক দাওয়ায় বসিয়া বিড়ি টানিতেছিল। সে বলিল, ভূতু সর্দারকে খুঁজিতেছেন? আজ্ঞে, তিনি আজকে সকালের গাড়িতে কাশী গেছে। ব্যোমকেশ বলিল, বলো কি, এক্কেবারে কাশী? তা তুমি কে? লোকটি বলিল, আগে আমি তেনার চাকর। ঘর ঝাড় দিই, কাপড় কাচি, কলসিতে জল ভরি। আজ সকালে ঘর ঝাড় দিতে এসে দেখনু সর্দার খবরের কাগজ পড়তেছেন। কলসিতে জল ভরে নিয়ে এনু। সর্দার সেজে গুজে তৈরি। কইলেন, আমি কাশী জন্য। সন্ধেবেলা ছেলেরা এলে কয়ে দিও। বুঝিতে আর বাকি রহিল না। ভূতেশ্বর বাঘ খবরের কাগজের সংবাদ পড়িয়াছেন এবং বিলম্ব না করিয়া অন্তর্হিত হইয়াছেন। বাসা যখন ফিরিলাম তখন প্রায় 11:15। দেখি বন্ধ দরজার সামনে নন্দ ঘোষ প্রতীক্ষমানভাবে পায়চারি করিতেছে। তাহার শুষ্ক মুখ, চোখে শঙ্কিত অস্বাচ্ছন্দ্য। ব্যোমকেশ দ্বারের কড়া নাড়িয়া স্মিত মুখে নন্দকে জিজ্ঞাসা করিল, কি খবর? আজ্ঞে স্যার বলিয়া নন্দ ঠোঁট চাটিতে লাগিল। পটিরাম আসিয়া দরজা খুলিয়া দিল। আমরা নন্দকে লইয়া ভেতরে আসিয়া বসিলাম। নন্দ আরো 2-4 বার ঠোঁট চাটিয়া বলিল, সত্যকামের খবর শুনেছেন? ব্যোমকেশ সিগারেট ধরাইতে ধরাইতে বলিল, শুনেছি। তুমি কোথায় শুনলে? নন্দ বলিল, সকালবেলায় ও পাড়ায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। খবর পেলাম কাল রাত্রিরে কেউ সত্যকামকে গুলি করে মেরেছে। আমি কিন্তু কিচ্ছু জানি না স্যার। কাল সন্ধেবেলা সেই যে আপনারা আখড়া থেকে চলে এলেন, তারপর আর আমি ওদিকে যাইনি। ব্যোমকেশ বলিল, বসো, তোমাকে 2-4টে কথা জিজ্ঞাসা করি। ও পাড়ায় তোমার জানাশোনার মধ্যে কারোর পিস্তল কিংবা রিভলভার আছে? না স্যার, থাকলেও আমি জানি না। তোমাদের আঁকড়ার কারণ নেই? জানি না। তবে একটা লোক ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল কিনতে পাওয়া যেত। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, আমাদের সামনে কেনেনি। ও আচ্ছা, যাক। আচ্ছা বলো, সত্যকাম ভদ্র ঘরের মেয়েদের পেছনে লাগতো? কিভাবে পেছনে লাগতো বলতে পারো? নন্দ কিয়ৎকাল চুপ করিয়া রহিল। তারপর বলিল, স্যার, সত্যকাম জাদু মন্ত্র জানত। 2টো কথা বলেই মেয়েগুলোকে বশ করে ফেলত। তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতো। কুণ্ঠিতভাবে সে চুপ করিল। বুঝেছি, মেয়েরাও নেহাত নির্দোষ নয়। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টানিয়া ব্যোমকেশ বলিল, স্ত্রী স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না। যাক, কোন কোন ভদ্রলোকের মেয়ের সঙ্গে সত্যকামের ঘনিষ্ঠতা হয়েছিল বলতে পারো তুমি? নন্দ আরো কুণ্ঠিত হইয়া পড়িল। সকলের কথা জানি না স্যার, তবে 73 নম্বর অখিলবাবু আমাদের ব্যায়াম সমিতিতে নালিশ করেছিলেন, তার মেয়ে শোভনা। তারপর রামেশ্বর বাবুর নাতনি, সেও তো কিছুদিন সত্যকামের ফাঁদে পড়েছিল। ভীষণ কেলেঙ্কারি হবার জোগাড়ও হয়েছিল। যাই হোক, তার বিয়ে হয়ে গেছে। আর কি? আর ভবানীবাবুর মেয়ে সলিলা। কোন ভবানীবাবু? ও পাড়ার থানার দারোগা ভবানীবাবু। তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, তারপর এখন মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ব্যোমকেশের সহিত তাহার একবার চকিত দৃষ্টি বিনিময় হইল। সে উঠিয়া দাঁড়াইয়া আড়মোড়া ভাঙিল। নন্দকে বলিল, আচ্ছা নন্দ,
আজ তুমি এসো, অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। ভালো কথা, তোমাদের ওস্তাদ পালিয়েছে, তুমি এখন কিছুদিন আর ওদিকে যেও না। নন্দ আবার ঠোঁট চাটিয়া বলিল, আচ্ছা স্যার। সমস্তটা দিন ব্যোমকেশ অন্যমনস্ক হইয়া রহিল। বৈকালে সত্যবতী দুই একবার কাশ্মীর যাত্রার প্রসঙ্গে আলোচনা করিবার চেষ্টাও করিল, কিন্তু ব্যোমকেশ শুনিতে পাইল না। ইজি চেয়ারে শুইয়া কড়িকাঠের পানে তাকাইয়া রহিল। আমি বললাম, এত তাড়া কিসের? এই ব্যাপারে আগে নিষ্পত্তি হোক। সত্যবতী বলিল, নিষ্পত্তি হতে বেশি দেরি নাই। মুখ দেখে বুঝতে পারছো না? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনিতে পাইল কিনা বলা যায় না। আপন মনে রাংতার চাকতি বলিয়া দীর্ঘশ্বাস ফেলিল। সত্যবতী আমার পানে অর্থপূর্ণ ঘাড় নাড়িয়া মুচকি হাসিল। সন্ধ্যার পর থানায় ফোন করিবার কথা আমি স্মরণ করাইয়া দিলে ব্যোমকেশ বলিল, তুমিই ফোন করো অজিত। থানার নম্বর বাহির করিয়া ফোন করিলাম। ভবানীবাবু উপস্থিত ছিলেন। বলিলেন, এইমাত্র রিপোর্ট এসছে, মৃত্যুর সময় রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে। গুলিটা .45 রিভলভারের। বাঁ দিকের নিচ দিয়ে ঢুকে হৃদযন্ত্র ভেদ করে ডান দিকের পাঁজরে গিয়ে আটকেছে। গুলির গতি নিচের দিক থেকে একটু ওপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। আর কি, পেটের মধ্যে খানিকটা মদ পাওয়া গেছে। ব্যোমকেশ কিছুক্ষণ অবাক হইয়া আমার মুখের পানে চাহিয়া রহিল। গুলির গতি কি বললে? নিচের দিক থেকে উপরের দিকে আর পাশের দিক থেকে মাঝের দিকে। অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাঁ দিকের ঝোপের মধ্যেই বসেছিল, বসে বসেই গুলি করেছে। ব্যোমকেশ আরো কিছুক্ষণ তাকিয়ে রইল। উবু হয়ে বসে গুলি করেছে কেন? ব্যোমকেশ বলল, তা জানি না, আমার সঙ্গে তো পরামর্শ করে গুলি করেনি। তারপর আবার ইজি চেয়ারে শয়ন করিয়া কড়িকাঠের দিকে তাকাইয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, ব্যাপারটা ভেবে দেখো। তোমাদের ধারণা আততায়ী আগে থেকে ফটকের ভিতর দিয়ে লুকিয়ে বসেছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে কড়া নাড়ল, তখন আততায়ী তাকে গুলি করলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন? সত্যকাম যেই ফটক দিয়ে ঢুকলো, আততায়ী তখনই তো তাকে গুলি করলো না কেন? তাতেই তো তার সুবিধে, গুলি করেই চট করে ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ারও ভয় থাকতো না। প্রশ্নের উত্তর কি তুমিই বলো? ব্যোমকেশ বলল, প্রশ্নের উত্তর সম্ভবত এই যে আততায়ী ওদিক থেকে গুলি করেনি, কিন্তু তার চেয়েও ভাবনার কথা, রাংতার চাকতিটা কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেন লাগিয়েছিল? জিজ্ঞাসা করলাম, ওটা কি আকস্মিক নয়? যতই ভাবছি ততই মনে হচ্ছে ওটা আকস্মিক নয়, তার একটা গূঢ় অর্থ আছে। সেই অর্থ জানতে পারলেই সমস্যার সমাধান হবে। আমি বসিয়া ভাবিতে লাগিলাম, রাংতার চাকতির তাৎপর্য কি? যদি ধরা যায় আততায়ী ওটা লাগিয়েছিল, তবে তাহার উদ্দেশ্য কি ছিল? যদি আততায়ী না লাগাইয়া থাকে, তবে ওটা কে লাগাইল? বাড়ির কেহ যদি না থাকে, তবে কে? সত্যকাম কি? কিন্তু কেন? ব্যোমকেশ হঠাৎ ধর্মর করিয়া উঠিয়া বসিল। অজিত, সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? থানায় টেবিলের উপর দেখেছিলে, মনে আছে? বললাম, সিগারেট কেস ছিল, রিস্ট ওয়াচ, মানি ব্যাগ, মদের ফ্লাস্কও ছিল, আর একটা ইলেকট্রিক টর্চ ছিল। ব্যোমকেশ আবার আস্তে আস্তে শুইয়া পড়িল। ইলেকট্রিক টর্চ? কলকাতায় পথ চলবার জন্য ইলেকট্রিক টর্চের তো দরকার হয় না। না, কিন্তু ফটক থেকে সদর দরজা পর্যন্ত যেতে হলে দরকার হয়। ব্যোমকেশ একটু হাসল। তাহলে সত্যকাম টর্চের আলোয় আততায়ীকে দেখতে পায়নি কেন?
সহসা এ প্রশ্নের উত্তর জোগাইল না। কিছুক্ষণ কাটিয়া গেল। তারপর ব্যোমকেশ অপ্রাসঙ্গিকভাবে বলিল, কাল সকালে শীতাংশুর সঙ্গে নিভৃতে কথা বলা দরকার। আমি উচ্চকিতভাবে তাহার দিকে তাকাইয়া রহিলাম, কিন্তু সে আর কিছু বলিল না। বোধ করি কড়িকাঠ গুনিতে লাগিল, কিন্তু লক্ষ্য করিলাম তাহার মুখের বিরস অন্যমনস্কতা আর নাই, যেন ভিতরে ভিতরে সে উত্তেজিত হইয়া উঠিয়াছে। পরদিন সকালে ঘুম ভাঙিয়া উঠিয়া দেখি ব্যোমকেশ কাহাকে ফোন করিতেছে। আমি চায়ের পেয়ালা লইয়া বাহির ঘরে আসিয়া বসিলে সেও আসিয়া বসিল। তাহার মুখ গম্ভীর। জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করেছিলে? ব্যোমকেশ বলিল, উষাপতি বাবুকে। হঠাৎ উষাপতি বাবুকে? শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম। ও, ওদের বাড়ির খবর কি? খবর? পুলিশ কাল সন্ধেবেলার লাশ ফেরত দিয়েছিল। ওরা শেষ রাত্রে শ্মশান থেকে ফিরেছেন। খানিক চুপ করে থাকিয়া ব্যোমকেশ বলিল, কাল যদি পুলিশ খানা তল্লাশি করত, তাহলে রিভলভারটা বোধহয় বাড়িতেই পাওয়া যেত। এখন আর পাওয়া যাবে না। তার মানে বাড়ির লোকের কাজ? ব্যোমকেশ উত্তর দিল না। আধ ঘন্টা পরে শীতাংশু আসিল। ব্যোমকেশ বলল, এসো এসো, বসো। কাল তোমার মামার সামনে কতগুলো কথা জিজ্ঞাসা করতে পারিনি। শীতাংশু ব্যোমকেশের সামনে চেয়ারে বসিল এবং অপলক নেত্রে তাহার পানে চাহিয়া রহিল। ব্যোমকেশ আরম্ভ করিল, কাল থানায় খবর পেলুম তুমি নাকি দাঙ্গার সময় গোটা 2-3 খুন করেছ। কথাটা কি সত্যি? শীতাংশু উত্তর দিল না, কিন্তু ভয় পাইয়াছে বলিয়াও মনে হইল না। নির্ভীক একাগ্র চোখে চাহিয়া রহিল। ব্যোমকেশ বলিল, আমাকে স্বচ্ছন্দে বলিতে পারো, আমি পুলিশের লোক নই। শীতাংশু গলাটা যেন ফুলিয়া উঠিল। সে চাপা গলায় বলিল, হ্যাঁ, ওরা আমার বাবাকে। ব্যোমকেশ হাত তুলিয়া বলিল, জানি। কি দিয়ে খুন করেছিলে? ছোরা দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামের রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা তা জানো? জানি না। সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? না। দুজনে দুজনকে আমরা এড়িয়ে চলতাম। সত্যকাম লম্পট ছিল তুমি জানতে? জানতাম। তোমার বাবাকে তুমি ভালোবাসতে? তোমার বোন চুমকিকেও নিশ্চয়ই ভালোবাসো? শীতাংশু উত্তর দিল না, কেবল চাহিয়া রহিল। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করিল, সত্যকামকে খুন করবার ইচ্ছে তোমার কোনোদিনও হয়েছিল? শীতাংশু এবারও কোনো উত্তর দিল না, কিন্তু তাহার নীরবতার অর্থ স্পষ্ট বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হাসিয়া বলিল, বলতে হবে না, আমি বুঝেছি। সত্যকামকে তুমি বোধহয় শাসিয়ে দিয়েছিলে। শীতাংশু সহজভাবে বলল, হ্যাঁ, তাকে বলে দিয়েছিলাম বাড়িতে বেচাল দেখলেই খুন করব। ব্যোমকেশ অনেকক্ষণ তাহার পানে চাহিয়া রহিল, তীক্ষ্ণ চোখে নয়, যেন একটু অন্যমনস্ক ভাবে। তারপর বলল, সে রাত্রে সহদেবের চিৎকার শুনে তুমি সদর দরজায় গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে আলো ছিল। সত্যকামের হাতে জ্বলন্ত টর্চ ছিল, তার আলোতে দেখলাম। তারপর মামা এসে সদরের আলো জ্বেলে দিলেন। ব্যোমকেশ সিগারেট ধরাইল, 2-3টা লম্বা টান দিয়া বলিল, ও কথা থাক। সত্যকামকে নিয়ে তোমার মামা মামির মধ্যে খুবই অশান্তি ছিল বোধহয়। অশান্তি? হ্যাঁ, ঝগড়া বকাবকি, এরকম অবস্থা যা হয়ে থাকে। শীতাংশু একটু চুপ করিয়া থাকিয়া বলিল, না, ঝগড়া বকাবকি কিছুই হতো না। একেবারেই না? না, মামা আর মামিমার মধ্যে কোনো কথা নেই।
ব্যোমকেশ ভ্রু তুলিল। কথা নেই তার মানে? মামা মামির সঙ্গে কথা বলেন না, মামিমা মামার সঙ্গে কথা বলেন না? সে কি, কবে থেকে? আমি যবে থেকে দেখেছি। আমি যখন মানিকতলায় ছিলাম প্রায় মামার বাড়িতে আসতাম, তখনও মামা মামিকে কথা বলতে শুনিনি। তোমার মামিমা কেমন মানুষ? ঝগড়াটে? মোটেই না, খুবই ভালো মানুষ। ব্যোমকেশ আর প্রশ্ন করল না, চোখ বুজিয়া যেন ধ্যানস্থ হইয়া পড়িল। এরপর 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 কি হলো? তিনি এক গোলক ধাঁধার মধ্যে আটকে গেলেন। একদিকে সত্যকামের হত্যা রহস্য, আরেকদিকে বাবা মায়ের মধ্যে সদ্ভাব নেই। কিন্তু কেন? হাজার প্রশ্ন ভিড় করেছে ব্যোমকেশের মাথায়। এই সবই জানতে হলে আমার আগামীকালের পর্ব রক্তের দাগ গল্পটি শুনতে হবে বন্ধুরা। ততক্ষণ তোমরা শুনতে থাকো আমার আজকের পর্বটি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে গল্প শোনার জন্য।